দেখুন, মমতা ব্যানার্জি নাটক করেন খুব ভালো। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে দাঁড়ালেন, অ্যাম্বাসেডর থেকে নামলেন, পট করে ওনার পাটা ভেঙে গেল। তারপরে সেই ভাঙা পাটাই উনি নাড়াচ্ছেন। এটা কি হয় কখনো? বাংলার রাজনীতিতে এখন মরণ বাঁচনের লড়াই। কে হারবে? সেই দলই কি বাংলা থেকে গুটিয়ে যাবে? এই প্রশ্নেই উত্তাল পরিস্থিতি। এই টানটান সময়ে তৃণমূলের ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব, বিজেপির রাক্ষসের চাপ ও সম্ভাব্য দলবদল নিয়ে ট্রু নিউজ বাংলার কাছে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো সহকর্মী ও আজকের দিনের বিজেপি সদস্যা সোনালী গুহ। সেই মূল্যবোধকে অভিষেকের মধ্যে, অভিষেক ব্যানার্জির মধ্যে কোনোভাবে দেখা যাচ্ছে? একদম না। অভিষেক ব্যানার্জি নেতা, মানে এমপি, কিন্তু ওনাকে আমি নেতা বলে মানি না। কারণ ওনার তো কোনো ব্যাকগ্রাউন্ডে ছাত্র রাজনীতির ইতিহাস নেই, যেটা মমতা ব্যানার্জির আছে। ওনার ব্যাকগ্রাউন্ডে কোনো আন্দোলনের ইতিহাস নেই। উনি তো কোটাতে এমপি হয়েছে। দিদি, এখন বাংলায় যেটা দেখতে পাচ্ছি আমরা, মরণ বাঁচনের লড়াই। যে হারবে সে পার্টি উঠে যাবে এবার বাংলা। এ ব্যাপারে আপনার কি? দেখো, আমি 96-এ একবার টিকিট পেয়েছিলাম, সেটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। আমি বেহালা পূর্বে তখন জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম। সোমেনদার মমতাদির লড়াইতে আমি হেরে গেছিলাম। 96 পরে আমি 2001-এ আবার টিকিট পেলাম, সেটা তৃণমূল কংগ্রেসের। আমি কোথায় দাঁড়ালাম? আমাকে কে দাঁড় করালেন? মমতা ব্যানার্জি দাঁড় করালেন। তখন কোন কেন্দ্র দিলেন? সাতগাছি। তখন আমার পাশে এসে বসলো। আমি বাবা বড় কচেরি গেলাম। আমি, দেখ ঠাকুর আছে, প্রণাম কর। আমি বলছি, এখানে আপনারা সবাই ভোট দেন? হ্যাঁ, কেন দেবো? ভোট তো মৌলিক অধিকার, ওটা তো দিতেই হবে। তাহলে আমি এখানে কে জিতবে? ভোটটা তো একদম পার্সোনাল ব্যাপার। তখন আমাকে পাত্তাই দিচ্ছে না। তখন বলছে যে এখানে সুব্রত বক্সী জিতবে। আর সাতগাছিয়াতে একজন তাব্বু নেতা দাঁড়িয়েছে। তখন বিশাখা আমাকে বলছে, অফিসে বলো না সাতগাছিয়া তুমি দাঁড়িয়েছো। চুপ কর, ওরা এখন আমাকে চিনতেই পারে না। তখন সাতগাছিয়া কে দাঁড়িয়েছে আর কে জিতবে? বলছে এতদিন তো জ্যোতিবাবুই জিততেন, এবার সোনালী গুহ দাঁড়িয়েছে, জানেন? সোনালী গুহই জিতবে। সেইখান থেকে জেতা শুরু হলো যেখান থেকে- সাতগাছিতে। এবং আপনি কতবার জিতলেন? টোটাল 4 বার। 4 বার জিতলেন সাতগাছি থেকে, সাতগাছিয়া থেকে। এবং সেটা একটা সেই সময়কার তৃণমূল তো বিশাল মেকানিজম নিয়ে বাংলায় রুল করলো। আর চতুর্থ, এবার 3বার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার চতুর্থবারের জন্য হতে চলেছেন। কিন্তু বারবার করে একটা কথা উঠে আসছে যে এটা যেটা বিজেপিও বলছে, শুভেন্দু অধিকারীকে একাধিকবার বলতে শোনা গেছে যে এটাই আমাদের শেষ লড়াই। এবং সবাই মনে করছে যে রেজাল্টের দুদিনের মধ্যে এটা কিন্তু একটা ওয়াইন্ড আপ ফেজ, মানে যে দলই সরকার গঠুক অন্য দলটা কমপ্লিটলি নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা যেহেতু আপনি তৃণমূলকে জন্মাতে দেখেছেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে কালকের দিনে যদি বিজেপি সরকার গঠন করে, তৃণমূল কি সত্যি নিশ্চিহ্ন হয়ে যাবে? দেখুন, সিপিএম কি জিনিস আমি জানি। 96 সালে তো আমি বেহালা পূর্বে দাঁড়িয়েছিলাম। 5500 ফাঁকা ব্যালট সোমেনদার মমতাদির তখন লড়াইতে কেউ বা কারা ফেলেছে। আমি 6000 বা 7000 মার্জিনে হেরে গেছিলাম। আমি জোকা 1 আর জোকা 2, তখন বেহালা পূর্ব বিধানসভা 112 বেহালা পূর্ব বিধানসভা ছিল, আমি ক্যান্ডিডেট ছিলাম। জোকা 1-এ আমি ঢুকেছি, তখন সেটা পঞ্চায়েত এলাকা। দেখি ইট পাতা। আমার সঙ্গে একজন সহকর্মী ছিলেন, ঝন্টু, আমার নামটা মনে আছে, ঝন্টু এই ইটগুলি কে পেতেছে রে? তখন একজন গ্রামের মেয়ে বলছে, দিদি এখানে সিপিএম আগে থেকে লাইন দিয়ে গেছে। লাইন দিয়ে ভোট দিয়ে গেছে? মানে লাইন দিয়ে ইট দিয়ে লাইন পেতে রেখে গেছে? ঝন্টু তুই যা তো, ইটগুলোকে সরিয়ে দে। ঝন্টু আমি সঙ্গে আছি। তো ঝন্টু বললো যে হ্যাঁ সোনাদি, আমি সরিয়ে দিচ্ছি। তো হঠাৎ দেখি একটা মেয়ে আদুল মানে গায়ে কোনো জামা কাপড় নেই। পটলের বাবা কোথায় গেল? পটলের বাবা, তার বাচ্চার নাম হয়তো পটল, তার স্বামীকে খুঁজতে এসছে। আমাকে দেখে যেন হাতে চাঁদ পেলো। বলছে, আপনি তো সোনালী গুহ। তখন আমি বললাম, হ্যাঁ, কিছু সমস্যা আছে তোমাদের? বলে, আমাদের 500 ভোটারকে সিপিএম, ওই দেখুন একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে জিগজ্যাগ হইতে বসে আছে,
মানে একদিকে আরেকজন বসেছে, ক্রস করে করে বসেছে। আপনি একটু চলুন গ্রামে, আমরা তাহলে 500 ভোটার আপনাকেই ভোট দেবো। এই যে যে সিপিএম এর কথা আপনি বললেন, যারা ইট দিয়ে রাখতে যেত ভোটিং লাইনে, সেই সিপিএম কে কিন্তু তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর এবার তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই আমার আপনার প্রশ্ন। আপনি কি এটা মানেন, বিশ্বাস করেন যে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে তৃণমূল কংগ্রেস পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি অভিষেক ব্যানার্জির দল নিয়ে বিরোধী দল হয়ে, স্ট্রং বিরোধী দল হয়ে থাকবে? শুনুন, দলটা যদি ক্ষমতা আসে তবেই তো অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার বা কিছু। দলটা তো আর ক্ষমতাতেই আসবে না। তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জি, কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ব্রেন চাইল্ড। মমতা ব্যানার্জি ছিলেন তৃণমূল কংগ্রেসের দেবকী। আমরা কয়েক হাজার যশোদা মিলে তৃণমূল কংগ্রেসের প্রতিপালন করেছি। বিজেপি কেন এত এইবারের লড়াইতে এরকম হাড্ডাহাড্ডি ভাবে নেমেছে বাংলা নিতে? বিজেপির তো বাংলাটা নেই ক্ষমতায়। বাংলাটা যেমন বিহারে যেমন এসআইআর হয়েছে বলে বিহার কিন্তু আজকে সমোসা মে জব তক আলু, বিহার মে তব তক লালু। লালু প্রসাদ যাদবও তো সরে গেলেন, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী। অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গবঙ্গ কলিঙ্গ, উড়িষ্যা তো বিজেপি নিয়ে নিয়েছে। এবার কিন্তু বঙ্গটাকে আমি খুব আশাবাদী, এবং আমার মনে হয় আমার সঙ্গে যারা বিজেপি সহকর্মীরা আছে তারাও আশাবাদী। আমরা একজোট হয়ে লড়বো। এবং আমি কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বিজেপির একজন সেন্ট্রাল লিডার এসছে, আমরা তার সঙ্গে অ্যাক্রোপলিস মলে দেখা করেছি। তিনি হয়তো অমিত শাহজি নন, তিনি অমিত শাহজির আন্ডারে কাজ করেন আরেকজন পাওয়ারফুল লিডার। আমি রূপা বাগচি, তারপরে ভারতী ঘোষ, এরকম সব সিনিয়র লিডার সেখানে গেছিলাম। আমি তাকে বললাম যে শুনুন, আমরা অত চোস্ত হিন্দি বলতে পারি না। রূপা গাঙ্গুলির অনেক হিন্দিতে বক্তৃতা টুকটাই করলেন। বললাম, মমতা ব্যানার্জিকে লড়তে হলে কিন্তু আপনাদের একটু বাংলার কালচারকে বুঝতে হবে। তখন উনি বললেন, আমরা 356 করব না। বললাম, ভুলেও করবেন না, তাহলে মমতাদি এতদিন অনশন করেছে, মমতাদির অনেক নাটক, মমতাদি এবার হয়তো নিজে বিষ খেয়ে ফেলবে। 30 বছর ধরে সোনালী গুহ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিশ্বস্ত কর্মী ও কাছের বন্ধু। 4 বার নেতৃত্ব পদও পেয়েছেন তিনি। 5বার টিকিট না পাওয়ায় অভিমানী সোনালী দল ছেড়ে বিজেপি যোগদান করলেন। একদিকে ক্লান্ত, একা হয়ে পড়া মমতা বন্দ্যোপাধ্যায়, যার শরীরী ভাষা, সুপ্রিম কোর্টে আবেগঘন ভাঙন আর মিনতির সুর অনেক অজানা ভয়কে সামনে এনেছে। আপনার কি মনে হয় দিদি, বিজেপি কি এককভাবে সরকার গঠন করতে পারবে, না তাদের সমর্থন দরকার হবে? দেখুন, বিজেপি তো সর্বভারতীয় দল। বিজেপি, আমি অনেক ওই 2021-এর 8ই মার্চ আমি বিজেপিতে জয়েন করি। তো মনে হয় বিজেপি এককভাবে সরকার গঠন করবে। আর বাই চান্স ধরে নেওয়া গেল যে যদি না পারে, কিছুটা শর্টফল হলো, সেখানে যদি তারা হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী, আর এখন তো মিমও ঢুকে পড়েছে পশ্চিমবাংলায়, এই ধরনের পার্টিদের কাছ থেকে সমর্থন নিয়ে সরকার গঠন করে, সে ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, সরকার গঠন করা দিয়ে আমাদের বাই হুক অ্যান্ড ক্রুক মমতা ব্যানার্জি সরে যায়। বাই হুক অ্যান্ড ক্রুক মমতা ব্যানার্জি সরে যায়। দিদি দেখেছেন আপনারা যে দিদি বাড়ির শাড়ি পরে কোর্টে হাজির হয়েছেন বা বঙ্গভবনে চলে গেছেন। সুব্রত মুখোপাধ্যায় তো বলতেন যে মমতা নিজের শাড়ি ছিলেন। যেখানে উনি দিল্লিতে বঙ্গভবনের সামনে দেখাচ্ছে, উনি নিজেই দেখাচ্ছেন যে আমি বাড়ির শাড়ি পরে এসেছি। তারপরে উনি ধীর গতিতে হেঁটে আসছেন, লিফটে যখন ঢুকছেন ওনার মুখে একটা ক্লান্তির হাসি। কোথাও না কোথাও সুপ্রিম কোর্টে যখন কথা বলছেন সেখানেও ওনার একটা পাওয়ার থেকে চলে যাওয়ার একটা ভয় আসতেছে। আপনি ওনার মুখে, চোখে, বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছেন। আপনি যেহেতু ওনার এত কাছের মানুষ ছিলেন। দেখুন, ওনার তো বয়সটা হয়েছে, বয়সটাকে তো আর কেউ লুকাতে পারবে না। ওনার প্রায় 70-এর উপরে বয়স, অ্যাবাভ 70। উনি যতই ফলের রস খান, উনি ডেইলি বোধহয় 3-4 গ্লাস করে ফলের রস খান। সেটা আমি একসময় করে দিতাম, তারপরে আমি তৃণমূল থেকে চলে আসলে তখন অনেকে অন্য লোক করে দেয়। বয়সটাকে তো আর ফলের রসকে আটকানো যায় না। সে বয়সে তো ক্লান্তির ছাপ থাকবেই। এটা কি সবাই যেটা বলছে যে
আর ধারাবাহিক ভাবে দেখা গেছে মমতা ব্যানার্জি নাটকীয়তা করে কোনো কিছু আদায় কোনো কিছু করেন। করে নেন। তো আপনার কি এটাকেও নাটকীয়তা মনে হচ্ছে, এবং এখানে এই নাটকীয়তার জন্য আসন্ন নির্বাচনে ভোটারদের মনের ওপর ইনফ্লুয়েন্স হবে, একটা সিম্পথি ভোট ব্যাংক মমতা ব্যানার্জি পেয়ে গেল গতকাল? দেখুন, মমতা ব্যানার্জি নাটক করেন খুব ভালো। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে দাঁড়ালেন, অ্যাম্বাসেডর থেকে নামলেন, পট করে ওনার পাটা ভেঙে গেল। তারপরে সেই ভাঙা পাটাই উনি নাড়াচ্ছেন। এটা কি হয় কখনো?